আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আমাদের এখানকার সরকার ক্রমশই চিকিৎসকদের যে আন্দোলন চলছিল তাকে প্রতিহত করতে কিংবা তাতে বাধা পড়াবার জন্য আগ্রাসী মনোভাব নিতে শুরু করেছে। আর্জি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে জনরোষ আছড়ে পড়েছিল। একটা ব্যাপক অংশের মানুষ রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। একটু একটু করে সেই প্রতিবাদ যখন কমে আসতে থাকলো এবং অনেকেই বলছে তদন্তের নামে যে প্রহসন চলছে তার পরিপ্রেক্ষিতে অনেকটা সময় পেয়ে গেছে শাসক দল এবং তারা এখন ক্রমশই আক্রমণাত্মক হয়ে উঠতে চাইছে। বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের যারা বিশেষ করে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তাদের উপরে নানাভাবে হেনস্থা করতে শুরু করে দিয়েছে শাসক দল। পুলিশি হামলা তো বটেই, নানাভাবে তাদের হেনস্থা করবার কাজ চলছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে নাগরিক সমাজের একটা অংশ মনে করছে যে আন্দোলনটাকে থামিয়ে দিলে চলবে না, কারণ আমাদের স্বাস্থ্য পরিষেবায় সামগ্রিকভাবে যে দুর্নীতি বাসা বেঁধেছে এটা সামনে চলে এসেছে। এই দুর্নীতিটা শেষ পর্যন্ত বিপর্যস্ত করে সাধারণ মানুষকে। অনেকদিন পরে হলেও চিকিৎসকদের একটা অংশ যেমন এটার বিরুদ্ধে সরব হয়েছেন, তেমনি সাধারণ মানুষও পথে নেমেছেন। মানুষকে সঙ্গে নিয়ে আরও বেশি করে পথে থাকতে হবে, এমনটাই মনে করছেন বিভিন্ন গণসংগঠন এবং নাগরিক সমন্বয়ে বিভিন্ন মানুষজন। তারা আবারও পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 5 তারিখ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন বিভিন্ন নাগরিক সংগঠন এবং নাগরিকদের সমন্বয় কমিটি। তারা একযোগে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আগামী 5 তারিখ। তাদের বক্তব্য, আসলে স্বাস্থ্যহীনতার যে চাষ এ রাজ্যে চলছে, গোটা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি বাসা বাঁধছে তার চাষ হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে। যদি স্বাস্থ্য ভবন গোটা বিষয়টির উপরে ঠিকঠাক নজরদারি রাখতে পারত তাহলে আরজিকর কাণ্ডে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেটা ঘটতো না। স্বাস্থ্য ভবনের ভিতরেই স্বাস্থ্যহীনতার চাষ হচ্ছে, এই অভিযোগ তুলে আবারও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন, এমনকি চিকিৎসকদের সংগঠনও এখানে সামিল হচ্ছে। বিভিন্ন চিকিৎসক সংগঠন এই স্বাস্থ্য ভবন অভিযানে আগামী 5 তারিখ থাকবেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বারবার করে মনে হচ্ছিল যে আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, স্বাস্থ্য ভবনের দায় কতটা, স্বাস্থ্য ভবন কীভাবে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয়, কিভাবে স্বাস্থ্য ভবনের উদাসীনতাতেই এই ধরনের দুর্নীতি বেড়ে উঠতে পারে, তার উপরই বোধহয় আলোকপাত করবার দরকার আছে। আমরা বারবার বলছি, স্বাস্থ্য পরিষেবায় যদি ভয়াবহ দুর্নীতি ছড়িয়ে পড়ে তার বিপর্যয়টা, তার অভিঘাতটা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরেই নেমে আসে। তাই সাধারণ মানুষকেই প্রতিবাদে এগিয়ে আসতে হবে। একটা সময় পর্যন্ত সাধারণ মানুষ প্রতিবাদে এসেছিলেন, তারা রাস্তায় ছিলেন। বিভিন্নভাবে মানুষকে এখন ভয় পাইয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং একই সাথে এই চিকিৎসকদের যে প্রতিবাদ আন্দোলন তাকে নানাভাবে কালিমা লিপ্ত করবার চেষ্টা চলছে বিভিন্নভাবে। আমাদের বাংলা বাজারে কিছু মিডিয়া ইতিমধ্যে নেমে পড়েছে, তারা বিভিন্নভাবে চিকিৎসকদের আন্দোলনকে কালিমালিপ্ত করবার প্রয়াস করে চলেছে। অনেক প্রশ্নের এখনো মীমাংসা হয়নি, কিন্তু তৎসত্ত্বেও তারা বলতে চাইছে যে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে গেছে, তাকে ফাঁসিতে চড়িয়ে দিলেই সমস্ত ঘটনা ঠিক হয়ে যাবে। সুতরাং এখনও যারা সরব রয়েছেন, যারা রাস্তায় নামছেন, যারা প্রতিবাদ করছেন, তারা অন্যায় করছেন, এটাই হচ্ছে তাদের বক্তব্য। ভারী অদ্ভুত না? স্বাস্থ্য পরিষেবায় নাকি আমাদের রাজ্য অনেকটা এগিয়ে গেছে। চিকিৎসকরা যদি পরিসংখ্যান দিতে চান, তারা যদি যুক্তি দিয়ে তর্ক করতে চান, সেই তর্কগুলোকে নেওয়া হবে না। বলা হবে যে তারা অন্যায় আন্দোলন করছেন, তারা অন্যায়ভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। অথচ ভাবুন তো, মাত্র কিছুদিন আগে
আমাদেরই রাজ্যের ডায়মন্ড হাবড়ার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্বাস্থ্য ক্যাম্প করেছিলেন। কাতারে কাতারে মানুষ সেখানে, এবং সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া থেকে পরিষ্কার যে সরকারি ক্ষেত্রে তারা পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছেন না। একজন সাংসদ নিজের উদ্যোগে, এবং তিনি শাসক দলের সাংসদ, তিনি নিজের উদ্যোগে যে ক্যাম্প করছেন সেখানেই এই প্রতিক্রিয়া উঠে আসছে। পরস্পর বিরোধী নয়, আসলে যুক্তি দিয়ে গোটা বিষয়টা ভাবা যায় তাহলে বোঝা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবায় ভয়ঙ্কর এক অসুস্থতা বাসা বেঁধেছে। এই অসুস্থতাকে ছাড়াবার জন্য উদ্যোগ দরকার, সরকারের সদিচ্ছা দরকার। সেটা সরকার নেই, আর নেই বলেই তাকে বাধ্য করাতে হবে। সর্বস্তরের মানুষ, চিকিৎসক যদি এগিয়ে আসেন, যদি প্রতিবাদের বলয়টা আরেকটু বাড়ে, প্রতিবাদের পরিসরটা আরেকটু বাড়ে, একমাত্র তখনই সরকার নড়ে চড়ে বসতে পারে। তাই নাগরিকদের বিভিন্ন সংগঠন মনে করছেন যে আর.জি. করকে কেন্দ্র করে যে বিষয়গুলো সামনে এসেছে, যে প্রতিবাদের ছড়াটা ছড়িয়ে পড়েছিল, যে প্রতিবাদের রেশ সর্বত্র দেখা দিয়েছিল, সেই প্রতিবাদকে স্থিমিত হতে দেওয়া যাবে না। নাগরিকদের দায় প্রতিবাদটাকে বজায় রাখতে হবে। এই প্রতিবাদটা বজায় থাকলেই হয়তো আমাদের স্বাস্থ্য পরিষেবায় ঘাপটি মারা দুর্নীতিকে ধাক্কা দেওয়া সম্ভব হবে, নয়তো আবার যেই কে সেই একই রাস্তায় ফিরে যাবে। চিকিৎসকদের উপরে আক্রমণ নামছে, প্রত্যেক নাগরিকের দায় এই আক্রমণকে প্রতিহত করবার জন্য সোচ্চার হয়ে ওঠা। যেভাবে কালিমালিপ্ত করবার চেষ্টা করা হচ্ছে, যেভাবে সরকারি পয়সায় পুষ্ট কিছু মিডিয়াকে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে এক শ্রেণীর মানুষ এটার বিরুদ্ধে প্রচার করছে, যারা কিছুদিন আগে পর্যন্ত অন্যরকম ভাবতেন বললে মনে হচ্ছিল, তারা সরকারি হিস্সায় কোনো না কোনোভাবে সরকারের সাথে জুড়ে গেছেন কালিমালিপ্ত করবার জন্য। নিজেদের স্বাস্থ্যকর্মী পরিচয় দিচ্ছেন, আসলে কিন্তু মানুষের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর আচরণটা তারা করছেন। আমাদের এই চক্রান্তগুলোকে বুঝতে হবে। নাগরিক সংগঠন আগামী 5 তারিখ আবারও পথে নামবার আহ্বান জানাচ্ছেন। মানুষকে বলছেন পথে নামুন। আর.জি. করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার রেশ শুধুমাত্র আর.জি. করে সীমাবদ্ধ নেই। এই রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে বাসা বেঁধেছে ভয়ঙ্কর দুর্নীতির আঁকড়া। সেই আঁকড়াকে ভাঙতে হবে। সরকার আগ্রাসী হয়ে উঠতে চাইছে, আক্রমণাত্মক হয়ে উঠতে চাইছে। চিকিৎসকদের, বিশেষ করে প্রতিবাদী মুখ যারা, তাদের উপরে আক্রমণ নামিয়ে আনতে চাইছে। নাগরিককে এগিয়ে এসেই তার প্রতিবাদ করতে হবে, কারণ এটা নাগরিকদের দায়। স্বাস্থ্য পরিষেবাকে সুস্থ সুন্দর করে তুলতে হলে প্রত্যেকটা নাগরিককে পথে নামতে হবে। তাই আগামী 5 তারিখ সমস্ত নাগরিককে পথে নামার যে আহ্বান বিভিন্ন নাগরিক সংগঠন এবং নাগরিকদের পক্ষ থেকে রাখা হচ্ছে, চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে রাখা হচ্ছে, আমরা তার সাথে একমত। আমরা মনে করছি মানুষকে পথে নামতে হবে। স্বাস্থ্য পরিষেবা সুস্থ হোক, সর্বস্তরের মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক, এটা আমাদের দাবি। এই দাবিটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাইব। আর আর.জি. কর যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার দায় কি স্বাস্থ্য ভবন এড়িয়ে যেতে পারে? আমরা ঠিক এই প্রেক্ষিতটা নিয়ে আজ আলোচনা করব। আমরা ঠিক করেছি ধারাবাহিকভাবে এই বিষয়টির উপরে আলোকপাত করব যে আর.জি. করের মতো ভয়াবহ ঘটনা ঘটে কেন, নাগরিকরা যেভাবে বিভক্ত হয়ে যান বিভিন্নভাবে, কেন সেটা হয়, কেন সমস্ত নাগরিকরা তাদের রাজনৈতিক আনুগত্য পাশে সরিয়ে নাগরিক অধিকারকে অগ্রাধিকার দিয়ে এক ছাতার নিচে দাঁড়িয়ে বলতে পারে না আমরা স্বাস্থ্য পরিষেবা চাই, সুস্থ স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্যসাথী নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু স্বাস্থ্যসাথীর বিষয়টা কি আসলে বেসরকারীকরণের দিকে এগিয়ে যাওয়া নয়, স্বাস্থ্য পরিষেবা থেকে সরকারের ক্রমশ সরে যাওয়া নয়? এই প্রশ্নটা তো উঠবে। যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে এই বিষয়গুলোর উপরে আলোচনা খুব দরকার। যদি আমরা এই আলোচনাগুলোকে উপেক্ষা করি, যদি সরকার নিয়ন্ত্রিত কিংবা বৃহৎ পুঁজি লালিত যে সংবাদ মাধ্যম তার উপরে ভর করেই গোটাটা শুনতে চাই, তাহলে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবো। তাই বারবার আমাদের প্রশ্ন তুলতে হবে, আর.জি. কর কাণ্ডে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় স্বাস্থ্য ভবন কোনোভাবে এড়িয়ে যেতে পারে? স্বাস্থ্য ভবনে কি এমন রয়েছে যে এত বড় ঘটনা ঘটতে পারে? স্বাস্থ্য ভবনে কে বা কারা নির্দেশ জারি করে যাতে গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ধরনের দুর্নীতিচক্র চলতে পারে? আমাদের বুঝতে হবে।
এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যারা প্রতিবাদের রাস্তায় নেমেছেন, যারা বরাবর আন্দোলনের সঙ্গে রয়েছেন, আর.জি. কর কাণ্ডের অভিঘাতকে শুধুমাত্র একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ হিসেবে দেখতে চাইছেন না, যারা মনে করছেন এই ঘটনা অনেক বড় এক দুর্নীতির একটা খণ্ডিত অংশ, যারা মনে করেন এখান থেকে বেরিয়ে আসতে হলে চিকিৎসকদের প্রতিবাদ করতে হবে, নাগরিকের সে ব্যাপারে সরব হতে হবে, নাগরিকদের সঙ্গে নিয়ে একটা বৃহত্তর আন্দোলনই আমাদের সরকারকে, আমাদের শাসককে বাধ্য করাতে পারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে ভাবতে, জনস্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবতে। প্রশ্নটা জনস্বাস্থ্যের। আমাদের ব্যবস্থাপনা কেন সব শ্রেণীর মানুষের স্বাস্থ্যের কথা ভাববে না? কেন মানুষের স্বাস্থ্যর ক্ষেত্রে এত দুর্নীতি চলবে? কোটি কোটি টাকা দুর্নীতি আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সেই দুর্নীতির দায় স্বাস্থ্যর প্রত্যেকটি দপ্তরকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকেও সে দায়িত্ব নিতে হবে। আমরা বারবার এই প্রসঙ্গটা উত্থাপন করব, বারবার মনে করিয়ে দেব নাগরিককে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে। সেই অসুস্থতার দায় স্বাস্থ্য ভবনের কথাটা আজ আসুন সেই বিষয়টার উপরেই একটু আলোকপাত করি। আলোচনার জন্য এই মুহূর্তে যারা যারা আমার সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সত্যপ্রিয় দে সরকার। আপনাদের দুজনকেই আমি আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার বিশ্বাসের কাছে আসবো। ডাক্তার বিশ্বাস, এই আন্দোলন যেটা চিকিৎসকদের পক্ষ থেকে হয়েছে তার সঙ্গে ছিলেন প্রথম থেকে, এবং এর আগেও সজল বিশ্বাস বারবার করে বলে আসছেন যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য পরিষেবাকে নতুন করে ঢেলে সাজাতে হবে, বরাদ্দ বাড়াতে হবে, যেটা কি কেন্দ্র কি রাজ্য দুটো সরকার বারবার উপেক্ষা করেছে। আমি ঠিক এখানেই আসবো ডাক্তার বিশ্বাসকে। ডাক্তার বিশ্বাস, আবারও নাগরিকরা একটা প্রতিবাদের ডাক দিয়েছে। কোথাও মনে হয় না এই ডাকটা খুব যথার্থ, যে প্রতিবাদটা যদি স্থিমিত হয়ে যায়, আর.জি. কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে সেটা যদি ক্রমশ থেমে যায়, তাহলে আসলে সেই বিপর্যয়টা নাগরিকদের উপরেই নেমে আসবে? এটা তো একদমই ঠিক, কারণ আজকে একজন চিকিৎসক কর্তব্যরত অবস্থায় এভাবে নৃশংসতম খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটা শুধুমাত্র চিকিৎসকের উপরে আক্রমণ সেই হিসাবে যদি কেউ দেখে সেটা অত্যন্ত ভুল। কারণ এই ঘটনাটা আজকে যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এত বড় সিক্রেট জায়গাতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে কেন, কি কারণে বা আজকে কিভাবে এই ধরনের একটা ঘটনা তৈরি হয় বা এই ধরনের একটা ঘটনা ঘটে আমাদের সোসাইটিতে, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, বিশেষত স্বাস্থ্য জগতে এই ধরনের ঘটনা কেন ঘটলো বা কেন ঘটছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আলটিমেট এটাও আমরা দেখতে পাবো যে এই আক্রমণটা প্র্যাকটিক্যালি ডাক্তারদের থেকেও অনেক বেশি সাধারণ মানুষের উপরে। কারণ যারা হচ্ছে আজকে সরকারি চিকিৎসা ব্যবস্থার পরিষেবার উপরে যারা পুরোপুরি ভাবে নির্ভরশীল, তারা কিন্তু আরো বেশি এফেক্টেড বলে আমার মনে হয়। অতএব সেইভাবে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলেই আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কারণ এই ধরনের একটা ঘটনা, এটা একটা নিছক কিন্তু একটা রেপ বা মার্ডারের মতো ঘটনা নয়। নিছক একটা রেপ বা নিছক মার্ডার যদি হতো, তাহলে যে কোনো জায়গাতেই সেই ঘটনাটা ঘটানো যেত। আজকে অভয়ার যেসব জায়গাতে চলাফেরা করে বা যেখানে থাকে, সে অন্য যে কোনো জায়গায় এই ঘটনাটা ঘটানো যেত, সম্ভব ছিল যারা করেছে তাদের পক্ষে। কিন্তু তার সত্ত্বেও তারা একদম সিক্রেট জায়গায়, কর্তব্যরত জায়গায় এই ঘটনাটা ঘটালো, তার একটা নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট একটা কারণ আছে। এবং সেখানে মানে তারা হচ্ছে এমন একটা শিক্ষা আজকে দিতে হবে যে শুধু অভয়া কেন, যাতে চিকিৎসক সমাজ প্রত্যেকেই আজকে যাতে বুঝতে পারে যে এই যে চক্র চলছে হাসপাতালের মধ্যে বা স্বাস্থ্য ক্ষেত্রে, সেই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ কেন কোনো কথাই বলা উচিত নয় বা কোনো কথা বলা যায় না, সে সাহস কারো নেই। সেই জায়গাটা আজকে তারা একটা সন্ত্রাস তৈরি করার জন্য আজকে এরকম ঘটনাটা কিন্তু ওখানে ঘটিয়েছে বলে আমাদের মনে হয়। এবং এখানে যে কারণে ঘটনাটা ঘটলো সেটার অনেকগুলো তথ্য ইতিমধ্যেই আমাদের সামনে উঠে এসেছে। যে যে চোরা কারবারি যেগুলো চলতো
এই আরজিকর মেডিকেল কলেজের বুকে, এবং সেখানে যে থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচার যেগুলো চলতো, সেখানে যেভাবে আজকে বাজেয়াপ্ত মেডিসিন সেগুলোকে আবার রিসাইক্লিং করে চালানো হতো, যেভাবে বডি পাচারের চক্র চলতো, যেভাবে আজকে সেখানে ছাত্রদেরকে অনার্স পাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং, যেগুলোর ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার একটা লেনদেন, এই যে একটা চক্র, এই চক্রটা শুধুমাত্র তো আরজিকর মেডিকেল কলেজ না, গোটা স্বাস্থ্য জগৎ জুড়েই এই চক্রটা কাজ করছে। ফলে এই চক্রটা চলবে, আজকে শাসক শ্রেণী বা শাসক দল যারা রয়েছে তারা চালাবে, এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এটাই হচ্ছে একটা নিয়মে পরিণত হয়েছে। ফলে কেউ যদি কথা বলে তাকে এমন সমুচিত শিক্ষা দিতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো কথা বলতে না পারে। তাহলে এখানে আজকে যে মারা গেল অভয়া, সে তো মারাই গেল, কিন্তু আজকে এই যে যে চক্রটা কাজ করছে, এই যে দুর্নীতি, এই দুর্নীতির জন্মটা কিভাবে হয়? আজকে স্বাস্থ্য ক্ষেত্র বা স্বাস্থ্য ক্ষেত্রেই কেন এত বড় দুর্নীতি? আজকে স্বাস্থ্য ক্ষেত্রটাকে প্র্যাকটিক্যালি এই যে শাসক দল বা শাসক শ্রেণী তারা কখনোই চায় না আজকে যে ইউনিভার্সাল যে আজকে হেলথ যেটা রয়েছে, আজকে মানুষ, সমস্ত মানুষ যেখানে বিনা পয়সায় চিকিৎসা পাবে, যদিও অনেকাংশে সেটা নষ্ট করা হয়েছে। সেখানে নানান রকমের চার্জ, স্বাস্থ্যসাথীর নামে সেখানে ব্যবসায়ীকরণ, পিপিপির নামে ব্যবসায়ীকরণ, অনেক কিছু হয়েছে, এটা ঠিকই। তার সত্ত্বেও যতটুকু আছে আমি মনে করি এটা সাধারণ মানুষের একটা শেষ আশ্রয়স্থল, বা সাধারণ মানুষ কিন্তু এখানেই একমাত্র চিকিৎসা পায়, তার একটা ভরসার জায়গা কিন্তু এখনো আছে বলে আমরা মনে করি। তাহলে এই জায়গাটুকু কিভাবে আজকে নষ্ট করা যায়? কারণ প্রাইভেট কোম্পানি যেগুলো রয়েছে, নার্সিং হোম গুলো যে রয়েছে, তারা যে আজকে রমরমা ব্যবসা করছে সরকারি বদান্যতায়, বা সরকারের যে নিয়ম কারণ যেগুলো পরিবর্তন করেছে, যেসব স্বাস্থ্যনীতি যেটা পরিবর্তন করেছে, করার ফলে আজকে সবটাই আজকে প্রাইভেট কর্পোরেট মুখী যে স্বাস্থ্য ব্যবস্থা যে প্রচলন, সেটা আগের জমানা থেকেই আমরা দেখতে পাচ্ছি, সেগুলো চালু হয়েছে 1991 থেকেই সেটা চালু হয়েছে। এবার তার ধারাবাহিকতায় আজকে আরো অনেক বিস্তার লাভ করেছে। ফলে এই কর্পোরেট সেক্টর যাতে আরো বেশি লাভবান হতে পারে, তার জন্য আজকে সরকারি যে সেক্টর গুলো রয়েছে সেগুলোকে আজকে ধ্বংস করতে হয়। ধ্বংস করতে গেলে সেখানে নানান রকমের বিশৃঙ্খলা, নানান রকমের চুরি দুর্নীতি, তার বাজেট কাটিল থেকে শুরু করে ওষুধ ছাড়াই থেকে শুরু করে নানান রকমের যে অরাজকতা তৈরি না করা যায়, তাহলে মানুষ তো আজকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বিমুখ হবে না। ফলে সেই জিনিসটা কিন্তু এরা তৈরি করছে, খুব সুচারুভাবে তৈরি করছে, এবং সাইড বাই সাইড সেখান থেকে একটা বিরাট রকমের তোলাবাজি, যে কাটমারি খাওয়া, তোলাবাজি করা, 2 নম্বরি করা, সেটা তো একটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে তোলাবাজি, সেটাও তারা করে চলেছে। ফলে এই দুটো ইন্টারেস্টে তারা কিন্তু আজকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে একটু একটু করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এবার সেই ধ্বংসের দায়টা আলটিমেট, মানে ফলটা আলটিমেট কোথায় গিয়ে পড়বে? আলটিমেট ফল কিন্তু এন্ডে রয়েছে সাধারণ মানুষ। ফলে এইটাকে যদি প্রতিহত করা না যায়, তাহলে আলটিমেট কিন্তু সাধারণ মানুষ কিন্তু আর তার কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকবে না। এই কারণেই আজকে এই অভয়া আন্দোলনের সাথে, যেহেতু এই ধরনের টেট কালচার, টেট সিন্ডিকেট, এই ধরনের দুর্নীতির চক্র গোটা স্বাস্থ্য ভবন জুড়ে, স্বাস্থ্য দপ্তর আজকে যে এই দুর্নীতির পাকে নিমগ্ন হয়ে গেছে, আকণ্ঠ নিমগ্ন হয়ে গেছে, এইটা কিন্তু জড়িয়ে রয়েছে। কারণ এটার পরিণতিতে আলটিমেট কিন্তু এই ধরনের অভয়ার কাণ্ড ঘটেছে। এইটার পরিণতিতে কিন্তু আজকে স্যালাইন কাণ্ড ঘটছে, যেটা মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইনের রিয়াকশনে যে মারা গেল, সেটার দায় আজকে ডাক্তারদের উপর চাপিয়ে 13 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে বা তাদেরকে অনৈতিকভাবে সাসপেন্ড করছে। কিন্তু যারা যে কোম্পানির স্যালাইনের নিয়ে আজকে এটা উঠেছে, প্রশ্নটা উঠেছে, তাদেরকে কোনো ইন্টারোগেট কিন্তু করছে না। এমনকি সেই কোম্পানিকে ব্যান পর্যন্ত করছিল, যেগুলো অন্যান্য জায়গায় ব্যান হয়ে গেছে। আজকে তাদের প্রোডাকশনকে আজকে বন্ধ করার সত্ত্বেও আজকে সেই প্রোডাকশন মানে চালিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু স্টপ প্রোডাকশনের কথা বলা হচ্ছে না। তাহলে এই যে একটা ভেস্টেড ইন্টারেস্ট, এই সামগ্রিক ইন্টারেস্ট সরকারের রয়েছে, শাসক দলের রয়েছে, এবং স্বাস্থ্য ভবনের মাধ্যমে সেই কাজগুলো করানো হচ্ছে, যার পরিণতিতে এরকম প্রসূতি মৃত্যু, যার পরিণতিতে এরকম অভয়াকাণ্ড, এরকম কিন্তু আবছাড় হতে থাকবে। ফলে এইটাকে যদি বন্ধ করার জন্য এই যে আন্দোলন, যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা শুরু করেছিল, তার সাথে আমরা সিনিয়র ডাক্তাররা যোগ দিয়েছিলাম, বা সাধারণ নাগরিক সমাজ যুক্ত হয়েছে, সেই আন্দোলন আজকে শুধুমাত্র একটা অভয়াকাণ্ডের বিরুদ্ধে শুধু আন্দোলন নয়, এন্টায়ার আজকে যে এই যে চূড়ান্ত যে অরাজকতা তৈরি হয়েছে, নৈরাজ্য তৈরি হয়েছে, এটা সামগ্রিক ভাবে কিন্তু এই আন্দোলন আরো ক্রমাগত চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না অভয় বিচার পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এই যে চূড়ান্ত যে নৈরাজ্য তৈরি হয়েছে এটার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়া দরকার রয়েছে।
সেই আন্দোলনে আমরা চিকিৎসক সমাজ রয়েছি, আমরা স্বামী ডক্টরস ফোরাম রয়েছি, একদম এবং সেখানে সেই প্রয়োজনীয়তা একদম সেই প্রয়োজনীয়তা বোধ করেই বোধহয় নাগরিক সংগঠনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা মনে করছেন, নাগরিক সংগঠনের যারা আন্দোলনকারী তারা মনে করছেন যে আবার পথে নামতে হবে, তারা আবার মানুষকে পথে নামবার আহ্বান জানাচ্ছেন। আমি আসবো, আবারও আপনার কাছে আসবো। আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন জয়েন্ট ডক্টরস ফোরামের অন্যতম আহ্বায়ক পূর্ণব্রত বাবুকেও আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ওনার কাছে আসবো, তবে তার আগে ডাক্তার সত্যপ্রিয় দে সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে আসবো। ডাক্তার সরকার, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে সামগ্রিক যে চেহারাটা, যে পরিমণ্ডলটা দেখছেন চিকিৎসা পরিষেবার, কোথাও মনে হয় না যে আসলে শাসক দল ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে? প্রথম থেকে আর জি কর কাণ্ডের পরে যে ঘটনাটা ঘটেছিল তাতে সরকার একটু চুপ করে গেছিলো, একটু পিছিয়ে গেছিলো, জনরোষ তৈরি হয়েছে, মানুষ সামনে চলে এসেছে, কিন্তু এখন পরিস্থিতিটা ক্রমশ পাল্টাচ্ছে। মনে হচ্ছে সরকার বা শাসক আগ্রাসী ভূমিকা নিচ্ছে, এবং সেই সূত্র ধরে একের পর এক চিকিৎসকদের উপরে নানাভাবে হেনস্থা করা এবং বিভিন্নভাবে এই চিকিৎসকদের যে আন্দোলন তাকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করা, শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে নয়, নানাভাবে সংগঠনগতভাবে তাদের কালিমা লিপ্ত করবার প্রয়াস শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যের, আমি সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি, বলতে খারাপ লাগে, সংবাদ মাধ্যমের একটা অংশকেও এখানে জুড়ে নেওয়া হয়েছে। যেহেতু পুঁজি দিয়ে অনেক কিছুই করা যায়, আর দীর্ঘদিন সংবাদ মাধ্যমে থাকবার জন্য আমি জানি যে সংবাদ পরিবেশন করে যতটা লাভবান হওয়া যায় না, অন্য সংবাদ করে কিংবা সংবাদগুলো চেপে দিয়ে লাভবান হওয়া যায়, সেই অঙ্কটাও এখানে কাজ করছে। সামগ্রিক এই পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে কোথাও মনে হয় না যে নাগরিকদের দায়িত্ব বোধহয় অনেকটা বেশি স্বাস্থ্য পরিষেবাকে যথার্থ করে তোলা, সুস্থ করে তোলার জন্য নাগরিকদেরই শেষ পর্যন্ত এগিয়ে আসতে হবে? স্বাগত। এবং মূল কথা আমি বলবো যে এই পুরো সমস্যাটা কিন্তু ভীষণভাবে রাজনৈতিক সমস্যা, যার জন্য আমরা সোভিয়েত ইউনিয়নের আলমাটায় আজ থেকে কত বছর আগে যখন 3% ন্যূনতম বাজেটের কথা বলার পরেও সেটা 2.2, 2.1, কোনো সময় 1.8-এও নেমে এসছে। অর্থাৎ এটা কিন্তু যে কোনো শাসক দলের তাদের একটা পলিসির প্রশ্ন আসে যে আমরা স্বাস্থ্য খাতে সরকারে টাকা দেব কিনা। আমাদের যতটুকু ন্যূনতম, আমাদের প্রতি বছর কতজন লোক অসুস্থ হবে, কতটা বেড লাগবে, কতজন আইসিইউ যাবে, এটা কিন্তু খুব অপ্রত্যাশিত না। কার হবে তা বলতে পারি না। সামগ্রিকভাবে কিন্তু আমাদের একটা অঙ্ক আছে যে আমাদের রাজ্যে এতগুলো জেনারেল বেড, এতগুলো সার্জারির, এতগুলো গাইনির, এতগুলো গ্যাস্ট্রোর, এতগুলো আইসিইউ লাগবে, এবং সেখানে যে আমাদের ডেফিসিয়েন্সি রয়ে গেছে, সেই ডেফিসিয়েন্সি একমাত্র সরকার পূরণ করতে গেলে সেটাও তার পলিসি, তাকে পলিসিগতভাবে ঠিক করতে হবে যে হ্যাঁ এতটা আছে, এবং সুষ্ঠুভাবে জানাতে হবে যে আমাদের টাকা রিসোর্স যদি কম থাকে তাহলে আমরা কি কি কারণে সেই টাকাগুলো সেখানে দিতে পারিনি। একেবারে পুরো জিনিসটা প্রথম থেকে ধরলে, এবং ডাক্তাররা তাদের যখন বারবার আক্রান্ত সবসময় হয়েছে, 1985 সালেও যখন আমরা ছাত্র শেষ দিকে আসছি তখন থেকে আন্দোলন কথাই বুঝতে পেরেছিল যে পুলিশ দিয়ে, লোক দিয়ে ডাক্তারদের কারোর সিকিউরিটি হবে না, হবে একমাত্র যদি যে রোগীরা আসে তারা পরিষেবা পায়। তখন আমার মনে আছে 85-87 মানুষ, ডাক্তাররা বলেছিল যে তখন একটা ইসিজি, এক্সরে রাতে হতো না, ইসিজি হতো না, সেই সময় দাঁড়িয়ে সেটুকু যে দেওয়া, সেটুকুও না করলে সেটুকু যেন হয়। তখন আমরা ওই 400, 250 টাকা, 500 টাকা, 600 টাকা করে আমরা পেতাম। তখনও কিন্তু সেইটাকে 600টাকে 601 টাকা করারও চেষ্টার জন্য বলা হয়নি, 1 টাকাও নিজেদের জন্য না হয়ে শুধু বলা হয়েছিল 24 ঘন্টা ইসিজি থাকতে হবে, 24 ঘন্টা এক্সরে থাকতে হবে। সেই আন্দোলনের লোকেদের উপর পুলিশ লাঠিচার্জ করে, তাদের উপর বিভিন্ন কেস দেয়া হয়, এবং সেই আন্দোলনে যখন একটা বড় আকারে গিয়ে মুখ্যমন্ত্রী তৎকালীন বলেছিলেন যে সবার থেকে কেস তুলে নেওয়া হবে, তার কয়েক বছর পরে যখন আবার সেই আন্দোলন তার একটা সবসময় জোয়ার ভাটা চলে, যখন ভাটা, তখন এক একজন যারা প্রত্যক্ষ বা সক্রিয় ছিলেন তারা পরে জানতে পারেন যে তাদের উপরে কেসগুলোও তুলে নেওয়া হয়নি। তাদের বাড়ির লোককে গিয়ে থানায় গিয়ে অনেক ক্ষেত্রে টাকা দিয়ে সেই কেসগুলোকে তুলে তার ন্যূনতম চাকরি বা ইত্যাদিতে যেতে হয়েছিল। অর্থাৎ এর একটা ধারাবাহিকতা আছে। শাসক দল কখনো স্বচ্ছ হবে না যে কেন আমরা করতে পারছি না, কিসের জন্য করতে পারছি না, এতটা আমাদের গাফিলতি আছে, এতটা আমাদের ঘাটতি আছে, সেই ঘাটতিটাও আমরা মেটাবো না। কেন মেটাবো না সে কথাও নয়, বরঞ্চ ঠিক আপনি যেটা বললেন যে পাশাপাশি এক একজন সস্তা চমক
একজন সাংসদ তিনি বলছেন তিনি একটা পাল্টা ক্যাম্প করে তিনি কয়েকটা ছানি কাটিয়ে তিনি একটা স্বাস্থ্য সমস্যাটাকে সমাধান করে দেবেন। না, এটা কোনো আলাদা বিকল্প কোনো মডেলের প্রশ্ন না, বরঞ্চ একেবারে সঠিক বলেছেন। তার ওখানে ভিড় দেখিয়ে দেয় যে স্বাস্থ্যের যে রাজ্যের স্বাস্থ্যের যে পরিষেবা, সে পরিষেবা যদি সঠিক হতো তাহলে দলে দলে লোক, তারা জানে না কার কাছে এর কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই এই ক্যাম্পগুলোর, কে দেখছে কি দেখছে তারা কি কোনো কিছু না সত্ত্বেও মানুষ পাগলের মতো সেখানে গেছে গেছে কারণ তারা গিয়ে রোজকার স্বাস্থ্যের ন্যূনতমটুকু পাচ্ছে না। কাজে এই না পাচ্ছে এই সমস্ত ব্যাপারটা দীর্ঘদিনের, সেই ব্যাপারটা না হওয়াটার দায় এবং স্বাস্থ্য ভবন সেইটাকে তার কেন্দ্র যে ঠিক করে যে কোথায় কোথায় কাকে দেব এবং ট্রান্সফার যেটা বলছিলেন। আজকে আগের সরকার থেকে এরা সকলে তাদের যে স্বাস্থ্য সংগঠন চিকিৎসা সংগঠনটা হয় সেই চিকিৎসা সংগঠনটা দাঁড়িয়ে থাকে ট্রান্সফার পলিসির উপর। ট্রান্সফারের ভয় দেখানো, ট্রান্সফারের লোভ দেখানো, টাকার বদলে ট্রান্সফার করা, এই সমস্তটার উপর তারা দাঁড়িয়ে থাকে। অর্থাৎ সব ক্ষেত্রেই তার একটা দরকার মতো ভয় দেখানোর ব্যাপারটা চলে। তারও পরে যখন মনে হয় যে এত কিছু সত্ত্বেও আমরা করতে পারছি না, তখন তারা আরো নতুন নতুন ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটায়, যাতে মানুষের একেবারে যাকে আগের জন বলেছিলেন যে শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা জিনিস নেমে যাওয়ার মতো ঘটনা ঘটে, তাকে তার সমাজ তার পারিপার্শ্বিক লোকরা বলে যে তুমি এখান থেকে সরে এসো। এই দায়িত্বটায় প্রতি পদে পদে আমরা বলার নেই, রায়ও তাকে দেখিয়েছে যে কিভাবে কিভাবে পোস্টমর্টেম হয়েছে, কিভাবে ডোম একটা একটা ড্রেসিং একটা গ্লাভস অব্দি না পরে করেছে যাতে কন্টামিনেশন হবে। তিনি দেখিয়েছেন কি করে 12টায় যাওয়ার পর 6টা অব্দি তাদের বসিয়ে রেখে এফআইআর কোনো জেনারেল ডায়েরি করা হচ্ছে, এফআইআর হচ্ছে না। কতগুলো মানুষ যেখানে যাওয়ার কথা নয়, সেই তারাও ডাক্তার, তারা জানেন যে এই জায়গায় আমরা সবাই গেলে আরো কন্টামিনেশন হবে, যার জন্য ডিএনএ এর মধ্যে কন্টামিনেশন থেকেছে। ওই টেবিলটা স্টেরিলাইজ অবধি করা হয়নি। এটা কিন্তু ওনার ক্ষেত্রে হয় না, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। এইভাবেই জিনিসগুলো চলে এবং সেই চলাটা আজকে উনি কথাগুলো বলেছেন বলে সেই রায়ের মধ্যে কিন্তু উনি একটার পর একটা একদম। বলেছেন। মহিলা আইসি ছিলেন, সেই মহিলা আইসি যা যা করার কথা তার কোনোটাই করা হয়নি। তাহলে কেন এতগুলো জিনিস করা হলো না, সেটা তো প্রত্যেকের এক একজনের ব্যক্তিগত ব্যাপার নয়, তাহলে একটা সামগ্রিকভাবে পুরো জিনিসটাকে থামিয়ে দেওয়ার ব্যাপার হয়েছে। এবং গত কিছুদিন ধরে তারপর নিশ্চয়ই যখন অসংখ্য মানুষ পথে নামা কমেছে, তখন একটা জায়গায় কে ইএনটির একটা লিখেছেন, তিনি তার প্যাডেও লেখেননি বলে আমি যা শুনেছি, তাকে নিয়ে এসে তার বাড়িতে গিয়ে যেন তিনি যেন একটা লস্করি তৈবার জঙ্গি, তার বাড়িতে গিয়ে তল্লাশি করে তাকে ধরার চেষ্টা হচ্ছে। আরেকজন তিনি তার ব্যক্তিগত সময় গিয়ে তিনি অভিনয় করেন, অভিনয় তিনি পারফর্ম করে তার জায়গাটা করেছেন, কতটুকু করেছেন তার ব্যাপার, সেখানে তিনি কেন করতে যাচ্ছেন, অথচ অসংখ্য যদি তাদের দলের শাসক দলের লোকরা কোনোদিনই একদম। আসুক না, তাদের 80% উপস্থিতি নিয়ে তো কোনো কথা আসছে না। এবং তারপরে শেষ যেটা হয়েছে, যারা যারা টাকা দিয়েছিল বিভিন্ন সংগঠনের বাইরের, তাদের প্রত্যেককে নিয়ে বলা হচ্ছে সেগুলো নাকি কালো টাকা সাদা করার জায়গা, টাকাকে বিভিন্ন সাইফন করার জায়গা। এরকম কোনো ব্যাপার নয়। আমার জড়িত আমি দুটি সংগঠন থেকে টাকা দেওয়া হয়েছে, সম্পূর্ণ ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা রয়েছে সেটা আমরা বিভিন্ন সামাজিক জায়গায় দিই। এখানে আমাদের মনে হয়েছে যে এটা পুরোপুরি মানুষের লড়াই, এবং ডাক্তাররা যদি পুরো ব্যাপারটা সুষ্ঠু হয় তবেই আমরা সুরক্ষা পাবো, তবেই আমাদের সাথে মানুষের যোগাযোগ হবে। আর জনস্বাস্থ্য শুধু চিকিৎসাও নেই, কথাটুকু আমি বলে শেষ করব। জনস্বাস্থ্য হলো মানুষের প্রিভেনশনেরও ব্যাপার, যাতে মানুষ অসুস্থ না হয়, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রিক। আর কতগুলো বড় বড় হার্ট সার্জারি কেউ গিয়ে বলে আসলে আমাদের তো স্বাস্থ্যসাথীতে বড় হার্ট সার্জারি করে দিচ্ছি, এতে আলাদা কিছু নয়। মানুষের যে জেনারেল মানদণ্ড, যেগুলো যে বাচ্চা মরছে কতজন, মা মরছে কতজন, কতজন জন্মানোর পর বেঁচে থাকা, সেই মানদণ্ডগুলোকে এড়িয়ে গিয়ে কয়েকটা সস্তা গল্প বলে কিন্তু কোনোটাই করা যাবে না। এটা একটা রাজনৈতিক পলিসি এবং আমি মনে করি একটা রাজনৈতিক সমস্যা, যেটা এরা সততার সঙ্গে চেষ্টা করছেন না। কাজেই 5 তারিখ আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই নেমে আসুন, এ দায় আমার আপনার প্রতিটি নাগরিকের। বেশ, আমি ডাক্তার গুণের কাছে আসবো। ডাক্তার গুণ, আজকে যে শিরোনামে আমি আলোচনা করছি আরজিকর কাণ্ডে স্বাস্থ্য ভবনের দায়, আপনি একটু ব্যাখ্যা করবেন যে স্বাস্থ্য ভবনের কী দায়? শুধুমাত্র আরজিকর কাণ্ডে নয়, আমাদের গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে, স্বাস্থ্য ভবনের দায় আপনারা কিভাবে দেখছেন? মানে আমার সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ,
এবং একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যে সংগঠনগুলো একসঙ্গে আছি, আমরা 2017 থেকে একসঙ্গে লড়াই করছি এবং লড়াই করছি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতিগুলো আছে, যে অনিয়মগুলো আছে, অনিয়মগুলোর বিরুদ্ধে। স্বাস্থ্য ভবনের যে যে আধিকারিকরা আছেন, কেবল সেই আধিকারিকরা নন, তাদের যারা চালনা করেন, কখনো সেটা মাঝি, সেন, কখনো বা রায়, আর তাদের যিনি ওপরে আছেন, তাদের যিনি দলনেত্রী, তিনি, তাদের সবারই এই বিষয়গুলোর মধ্যে রেসপন্সিবিলিটি আছে। বিশেষ করে যে স্বাস্থ্য সচিব, আমাদের যে স্বাস্থ্য সচিবকে যাকে সরানোর দাবি তোলা জন্য হয়েছিল। ভাই বোনেরা দাবি তুলেছিল, ইয়ে তখন বলেছিলেন মুখ্যমন্ত্রী, আমি তো ইয়েকেই সরিয়ে দিচ্ছি, সবাইকেই সরিয়ে দিচ্ছি, আমার ইয়ে অফিসার কম আছে, আইএএস অফিসার কম আছে, নিগমকে আমি কেমন করে সরাবো। তো এই ভদ্রলোকের সঙ্গে আমরা ঘর করছি প্রায় 5 বছরের বেশি সময় হতে চললো, কোভিডের আগে থেকে। আমরা বারবার বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গেছি। ওর একটা গুণ বলতে পারেন যে উনি খারাপ কথা বলেন না। তার আগে যিনি স্বাস্থ্য সচিব ছিলেন, তার সম্বন্ধে শুনেছি তিনি কটুভাষী ছিলেন। নারায়ণ স্বরূপ নিগম কথা বলেন মিষ্টি মিষ্টি, কিন্তু কোনো কাজ আমরা তাকে দিয়ে করাতে পেরেছি এরকম নয়। এমনকি এই কোভিডের সময় ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের কাছ থেকে ওরা ভলেন্টিয়ার চেয়েছিলেন যে কোভিড হসপিটালগুলোর প্রোটোকল মনিটরিং এর জন্য। আমাদের 15 জন ভলেন্টিয়ার তারা ইয়ে করে এসে, ভিজিট করে এসে, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ভিজিট করে এসে আমরা যে ফাইন্ডিং গুলো পেয়েছি, সেই ফাইন্ডিং এর বেসিসে যখন কিছু রেকমেন্ড করেছি যে এগুলো আপনার চেঞ্জ করা উচিত, কোনো কিছুই আমরা পাইনি। বিশেষ করে এই আরজি কর সম্পর্কে বলবো যে আরজি করে আপনারা জানেন যে 2021 সালে একটা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের পাশে আমরা দাঁড়িয়েছিলাম এবং দাঁড়ানোর জন্য আমার বিরুদ্ধে এবং ডক্টর কৌশিক চাকির বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছিল, যদিও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপরে যারা আন্দোলনে যুক্ত ছিল সেই জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্টদের ওপর চাপ দেওয়া শুরু হয়। স্টুডেন্টদের কিছু জনকে ফেল করা হয় যারা তৃণমূল ছাত্র পরিষদে যোগ দেয় না। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদেরকে বলা হয় যে তোমরা মুছে লেখা দাও। তাদেরকে ক্যামেরার সামনে তাদের দিয়ে বলানো হয় যে তোমরা বলো যে এই দুজন তোমাদেরকে ইনস্টিগেট করেছে, সেই জন্য তোমরা আন্দোলন করেছো। আসলে প্রিন্সিপাল ভালো লোক, বেশিরভাগই তাই করেন। দুজন সেটা করেননি। জানেন আপনারা, চন্দ্রমৌলি ঝা এবং মৈনাক, সেই দুজনকে 1 বছর পরে তাদেরকে হাইকোর্টে কেস করে রেজিস্ট্রেশন ফিরিয়ে আনতে হয়। তো আমরা এই সমস্যাগুলো নিয়েও গেছিলাম এর কাছে, স্বাস্থ্য সচিবের কাছে। তিনি বলছেন যে না, এটা তো হয়ে যাওয়ার কথা, ডিএমএ কে আমি বলেছি, আমরা ডিএমএ কে মিট করি, ডিএমএ কোনো কিছু করেন না। আলটিমেটলি আমাদের কোর্টের দ্বারস্থ হতে হয়। আরজি করে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেই সম্ভবত অভয়া শহীদ হয়েছে, প্রাণ হারাতে হলো। সেই দুর্নীতি নিয়ে আক্তার আলী তো 2023 জুলাই মাসে চিঠি দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা সেপ্টেম্বর মাসে হেলথ সেক্রেটারিকে মেল করি। তাতে আমাদের কাছে যে ডকুমেন্টগুলো আমরা জমা করতে পেরেছিলাম, সেই ডকুমেন্টগুলো আমরা দিই। সেগুলোর উপর উনি কোনো অ্যাকশন নেননি বলা তো দূরের কথা, উনি সেগুলো খুলে দেখেছেন কিনা সেটা আমাদের সন্দেহ আছে। কারণ ওগুলো তো বড় বড় ফাইল, যে ফাইলগুলো অ্যাটাচমেন্ট হিসেবে যায় না, ড্রাইভ হিসেবে যায়। যেদিন ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, তার আগের দিন উনি আমার কাছ থেকে ওই অ্যাক্সেস চেয়ে পাঠান, ড্রাইভের অ্যাক্সেস চেয়ে পাঠান। তার মানে তিনি খোলেননি। বিভিন্নভাবে এই অভিজ্ঞ এবং বিরূপাক্ষর প্রজাতন্ত্র দিবসের দিন ডিউটি ছিল
বলে ডিএমএইচএস কে দিয়ে মিথ্যা মিথ্যা ব্যাকডেটেড অর্ডার তৈরি করা, ঘর ভাঙার জন্য মৌখিক নির্দেশ দেওয়া, সেই নির্দেশের প্রমাণ সন্দীপ ঘোষ রেখে গেছে, সবকিছুর মধ্যেই নিয়ে আছেন। আর কিন্তু আমি তার সঙ্গে বলবো যে মানে এইটা সামনে সামনে ইয়ে থাকলেও, নারায়ণ সাহেব নিগম থাকলেও, নিগমের পেছনে অন্যরা আছেন। এবং এই যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা কেবল নিগমকে ইয়েকে সরালেই হয়ে যাবে, নিগমকে সরালেই হয়ে যাবে এরকম হয়তো নয়। মানে ইয়েকে সরালেও, স্বাস্থ্যমন্ত্রীকে সরালেও যিনি স্বাস্থ্যমন্ত্রী আসবেন তিনিও যে অন্য কিছু হবেন এরকম নয়। ডক্টর সরকার যেটা বলছিলেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, 1978 আলমাটা কনফারেন্সে যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা হয়েছিল, সেই ইউনিভার্সাল হেলথ কেয়ার হলেই একমাত্র দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে বলে আমার সংগঠন মনে করে। এবং একই সাথে এই যে স্বাস্থ্যসাথীর প্রসঙ্গটা খুব বেশি করে আসছে, স্বাস্থ্যসাথী করে দেওয়া হয়েছে, আমরা এতটা করেছি, এই বিষয়টা আপনি একটু বলুন তো। হ্যাঁ, 2010 সালে সেই সময়কার যে প্ল্যানিং কমিশন একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজ কনস্টিটিউট করে, যার চেয়ারপারসন ছিলেন কে শ্রীনাথ রেড্ডি। তো এই কমিটিটা 1 বছরের মধ্যে তার রেকমেন্ডেশন দেয়। যে রেকমেন্ডেশনগুলোর কথা ডক্টর সরকার বলছিলেন, যে তারা বলে যে জিডিপি 2.5% খরচ করতে হবে বাই 2017, আর 2022-র মধ্যে এই খরচের পরিমাণটাকে বাড়িয়ে 3% করতে হবে। তারা হিসেব করে দেখান যে এইভাবে যদি সরকারের ব্যয় বৃদ্ধি হয়, তাহলে সেই টাকাতেই নাগরিকদের যে এসেনশিয়াল প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার সেটা দেওয়া সম্ভবপর। তার জন্য এসেনশিয়াল মেডিসিনের লিস্ট, সেই মেডিসিনের লিস্টের ইনক্লুডেড যে ওষুধগুলো, সেগুলো বিনামূল্যে দেওয়া যাবে, সমস্ত কিছু করা যাবে। তো তখনকার যে সরকারের সময়ে এই কমিটিটা তৈরি হয়েছিল, তারাও এটা নিয়ে খুব বেশি কিছু উদ্যোগ নেয়নি। আর 2014-তে যে সরকার এসেছে, সে তো সরকার এসেই প্রথমে তাদের যে স্বাস্থ্য খাতে যে খরচ, সেটাকে 20% কমিয়ে দিয়েছিল। তারপরেও যে সরকার খরচ করছে, আমরা যদি দেখি করে, সেটা হচ্ছে জিডিপির 1%। অথচ 2017 যে হেলথ পলিসি, ন্যাশনাল হেলথ পলিসিতে বলা হয়েছে যে 2.5% খরচ করার কথা। নীতি কমিশন বলছে, মানে নীতি আয়োগ বলছে যে না, সরকারের পক্ষে এতটা খরচ করা সম্ভব না। এবার সরকার যে ওই 1% খরচ করছে, তার বেশিরভাগটা খরচ হচ্ছে আয়ুষ্মান ভারত বা আমাদের রাজ্যের স্বাস্থ্যসাথীর মতো প্রোগ্রামে। যে প্রোগ্রামগুলো হচ্ছে একদম, ওই টাকাটা তো সরকারের টাকা না, ওটা হচ্ছে নাগরিকদের টাকা, আমাদের করের টাকা। যারা ইনকাম ট্যাক্স দেয় না, তারাও কর দেয়। সেই করের টাকাটাকে সরকার তুলে দিচ্ছে বেসরকারি হাসপাতাল এবং বীমা কোম্পানির হাতে। এটাকে আমরা বিরোধিতা করি। এমনকি ওই শ্রীনাথ রেড্ডির যে কমিটি, তারাও এই সরকার ফান্ড করবে এটাকে বিরোধিতা করেছিল। সরকার যদি এই টাকাটা দিয়ে যে পরিকাঠামো, নিজের পরিকাঠামোকে উন্নত করতো, সেখানে সমস্ত সার্ভিসটা দেওয়া সম্ভব হতো। সজল আমাদের চেয়ে জুনিয়র বেশ কিছুটা, কিন্তু যে সময় আমি বা ডক্টর দে সরকার, আমরা যে সময় ছাত্র ছিলাম, কিংবা যে সময় আমরা ডাক্তার হয়েছি, সে সময় তো সেন্টার অফ এক্সেলেন্স তো মেডিকেল কলেজগুলো ছিল। কটা তখন নার্সিংহোম ছিল, বড় নার্সিংহোম কটা ছিল, আর ছোট নার্সিংহোমে কতগুলো ছিল। এই সরকার স্বাস্থ্যক্ষেত্র থেকে নিজেদের যে মানে নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরে আসা এবং বেসরকারি ক্ষেত্রকে ঢুকতে দেওয়া, পুঁজিপতিদের স্বাস্থ্যক্ষেত্রে চারণভূমি বলে, চারণভূমি করে দেওয়া, তার ফল আমরা ভুগছি। আর ইউনিভার্সাল হেলথ কেয়ার ছাড়া দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা হয় বলে আমার মনে হয়। এবার কেউ প্রশ্ন করতে পারেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ার হলেই কি হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে? দুর্নীতিমুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বাড়বে। কারণ স্বাস্থ্য হচ্ছে এমন একটা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা মানে ইনভেস্টিগেশন, ওষুধপত্র, যেখানে
যে ক্রেতা অর্থাৎ রোগী, সে সে ওষুধের দোকান থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে যে পরিষেবাটা কিনছে, তার মাঝখানে অন্য কেউ আছে, মাঝখানে আমরা আছি, চিকিৎসকরা আছি। তো আমরা যদি অসৎ হই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? এবারে সিস্টেমটা এমন হওয়া উচিত যেখানে রোগীর সঙ্গে চিকিৎসকের কোনো পয়সার আদান প্রদান থাকবে না, যেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম। সেটাই একমাত্র দুর্নীতিমুক্ত সিস্টেম হতে পারে বলে আমি বা আমার সংগঠন মনে করে।